পৃথিবী এখন আর বসবাসের উপযোগ্য নেই। পৃথিবীর মানুষরা অতিরিক্ত ঠান্ডায় সব বরফে জমে যাওয়ার জন্য তারা একটি চলন্ত ট্রেনের ভিতরে বসবাস করা শুরু করে। অবাক হলেও সত্য, পৃথিবীর সব মানুষ ট্রেনের ভিতরে বসবাস করা শুরু করেছে। গল্পের শুরুতেই আমরা দেখব দুইজন মিলিটারি পার্সন কিছু গরিব লোকদেরকে গোনা শুরু করেছে। সেইখানেই আমরা দেখা পাবো আমাদের ছবির হিরো কার্টিসের। কার্টিস পৃথিবীর গরিব মানুষদের ভিতরের একজন, যে ওর ছোট ভাইয়ের মতো বন্ধু এডগারকে নিয়ে ট্রেনের এই সর্বশেষ বগিতে বসবাস করে। প্রতিদিন ট্রেনের সামনের বগি থেকে ওদেরকে খাবার এনে দেওয়া হয়। সেখানে একজন আর্মি এসে জিজ্ঞাসা করে, তোমাদের মধ্যে ভালো হারমোনিয়াম বাজাতে পারে কে? সেখান থেকে একজন বৃদ্ধ এবং বৃদ্ধা উঠে আসলে তাদের মধ্য থেকে শুধুমাত্র পুরুষটিকে নিয়ে যাওয়া হয় এবং বৃদ্ধ মহিলাটিকে সেইখানে আহত করে যাওয়া হয়। ওদেরকে গুলির ভয় দেখালে ওরা আর কিছুই বলতে পারে না। ওরা ওদের পুরো জীবন ভয়ে কাটিয়েছে। ওদের জন্য যে খাবার আসতো সেই খাবারের মধ্যে করে কার্টিসের জন্য সিক্রেট মেসেজ পাঠানো হতো। যে কোনো একজনের খাবারের মধ্যে সেই সিক্রেট মেসেজটি ওর জন্য পাঠানো হতো। সেই মেসেজে বলা হয়, তোমাদের সময় ঘনিয়ে আসছে, তোমাদেরকে সামনে আসতে হবে। ওরা ওদের গুরু গিলিয়ামের সাথে আলোচনা করে কিভাবে ওরা সামনের বগিতে থাকা মিলিটারিদেরকে অ্যাটাক করবে এবং প্রতিদিনের হিসাব মিল করে দেখে ওদের হাতে মাত্র 30 সেকেন্ডের সময় থাকবে, আর তা না হলে সেই অটোমেটিক দরজা লক হয়ে যাবে। ওরা যদি 2 বগি ক্রস করতে পারে তাহলে সেইখানে একজন বিজ্ঞানী আছে তার মেয়ের সাথে, যে এই ট্রেনের সিকিউরিটি প্রোগ্রাম করেছে। ওরা সেই দিন রাতেও ওদের পরিকল্পনা বাকি রেখেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সামনের বগি থেকে একজন মহিলা নেমে আসে, যার নাম ছিল অ্যালিসন পিল। পিল সেখানকার সব থেকে ছোট বাচ্চাদেরকে এক জায়গায় ডেকে নিয়ে আসে এবং ওদের মধ্য থেকে বাছা শুরু করে কার ওজন কতটুকু এবং হাইট কতটুকু। তানিয়া নামের একজন মহিলা তার বাচ্চাকে সেইখানে লুকিয়ে রাখলে পিলের চোখে সেটা পড়ে যায় এবং পিল সেইখানে এসে সেই বাচ্চাটিকে বের করে নিজের সাথে করে নিয়ে যায়। তানিয়া ওর বাচ্চার জন্য কান্নাকাটি শুরু করলে ওকে মেরে আহত করা হয়। সাথে সাথে টিমি নামের আরেকটি বাচ্চাকে নিয়ে যাওয়া হয়। টিমির বাবা ফিলের মাথায় জুতা ছুঁড়ে মারলে সেই জুতা লেগে ওর মাথার ভিতরে ক্ষত হয় এবং সেইখান থেকে রক্ত ঝরে পড়ে। পরের দিন টিমির বাবা অ্যান্ড্রুকে শাস্তি দেওয়ার জন্য সেইখানে এসে উপস্থিত হয় মিনিস্টার মেসন। টিমির বাবার শরীরের পোশাক খুলে ওর হাতের ভিতরে একটি লক পরিয়ে দেওয়া হয় এবং গলার ভিতরে একটি ঘড়ি লাগিয়ে দেওয়া হয়। সেইখানে থাকা একজন সায়েন্টিস্ট বলে, এই আবহাওয়ায় আমাদের মাত্র 7 মিনিট লাগবে ওর হাত জমে যাওয়ার জন্য। ওর হাতটিকে ট্রেনের ফাঁকা দিয়ে বাহিরে বের করে দিয়ে লক করে ফেলা হয়। ও প্রথমে ঠান্ডার মাত্রা সহ্য করতে না পেরে চিৎকার করা শুরু করে। তখন ম্যাডাম মেসন 7 মিনিটের জন্য ওদেরকে একটি ভাষণ দেয় এবং ম্যাডাম মেসন ওদেরকে বলে, তোমরা গরিব, তোমাদেরকে সেইটা মনে রাখতে হবে, তোমাদের মাথায় সেইটা রাখতে হবে। স্যার উইলিয়াম এই ট্রেনের ভিতরে তোমাদেরকে দয়া মায়া করে থাকতে দিয়েছেন। অন্যদিকে টিমির বাবা ঠান্ডার কারণে ছটফট করতে থাকে এবং চিৎকার করতে থাকে। যখন 7 মিনিট চলে যায় তখন সেই লক খুলে টিমির বাবার হাতকে ট্রেনের ভিতরে ঢোকানো হয়। ততক্ষণে অ্যান্ড্রুর হাত জমে একেবারে বরফ হয়ে গিয়েছিল। অ্যান্ড্রুর হাতে একটা হাতুর মেরে ওর হাতটাকে টুকরো টুকরো করে ভেঙে ফেলা হয়। ও সেইখানে ব্যথায় ছটফট করতে থাকে। এসব অন্যায় অবিচার দেখতে পেয়ে সেইখানে গিলিয়াম এসে পৌঁছায় এবং ম্যাডাম মেসনকে বলে, আমি স্যার উইলিয়ামের সাথে কথা বলতে চাই। স্যার উইলিয়াম হচ্ছে সেই ব্যক্তি যে এই ট্রেনটিকে তৈরি করেছেন এবং এই ট্রেনের মালিক। এই ট্রেনের মধ্যে স্যার উইলিয়ামের থেকেও গিলিয়াম হচ্ছে সব থেকে বৃদ্ধ ব্যক্তি। গিলিয়াম এসে সেইখান থেকে অ্যান্ড্রুকে ভিতরে নিয়ে যায়। সেই দিন রাতের বেলা ওরা ওদের সেক্টরের ভিতরে থাকা সবগুলো ড্রামকে এক জায়গায় করে এবং আমাদের নায়ক কার্টিস একজন ব্যক্তির কাছ থেকে ড্রাগ কালেক্ট করে। পরের দিন যখন ওদেরকে খাবার দেওয়া হচ্ছিল তখন গিয়ে কার্টিস লক্ষ্য করে ওদের কারো বন্দুকের ভিতরে বুলেট নেই। আবারও আরেকটি রাত হয় এবং সেই গরিবদের বগির মধ্যেই বসবাস করা একজন পেইন্টার টিমির বাবাকে টিমির একটি ছবি দেয় এবং টানিয়াকে ওর ছেলের একটি ছবি দেয়। সেই ছবি দেখেই ওরা দুইজনেই ইমোশনাল হয়ে যায়। ওরা যখন ওদের সেই ড্রামগুলোকে এক জায়গায় করে একটি লম্বা পাইপ তৈরি করেছে, ঠিক তখনই গার্ডরা খাবার দেওয়ার জন্য বেল দিয়ে সেখানে চলে আসে। ওদেরকে একে একে বসতে বলা হয়, কিন্তু ওরা বসলে সেই ড্রাম দিয়ে তৈরি করা পাইপটি বের হয়ে যাবে বিধায় ওরা কেউ বসতে চাচ্ছিল না। ওদেরকে যখনই গুলি করবে তখনই কার্টিস সামনে চলে আসে এবং বলে সরাসরি কপালে গুলি করার জন্য। যখনই কার্টিসকে গুলি করা হয় ওরা দেখতে পায় সেই বন্দুকের ভিতরে আসলেই কোনো বুলেট ছিল না। সবাই মিলে সাথে সাথে হামলা করে বসে। ওরা ওদের তৈরি করা সেই ড্রামের পাইপটিকে একটি স্লাইডারের মধ্যে বসিয়ে সেইটিকে স্লাইড করে সবগুলো দরজার ভিতর দিয়ে একেবারে শেষ প্রান্তে নিয়ে যায়। ওরা একে একে হামলা করে সেইখানে থাকা সকল সিকিউরিটি গার্ডদেরকে মারা শুরু করে। সেইখানে ওরা সেই বিজ্ঞানীকে স্লিপিং সেলের মধ্য থেকে টেনে বের করে। মিনসু ঘুম থেকে ওঠার জন্য মিনসুর মুখের সামনে নিয়ে ড্রাগ ধরার পরেই মিনসু ঘুম থেকে উঠে পড়ে। মিনসু ওঠার পরে ওকে জিজ্ঞাসা করা হয়, এই সব সিকিউরিটি স্পেশালিস্ট কি তুমি? মিনসু বলে হ্যাঁ। মিনসুকে অফার করে যে তুমি প্রত্যেকটি দরজা খোলার পরে তোমাকে 2টি করে ড্রাগ দেয়া হবে। মিনসু অনেক নেশাগ্রস্ত ছিল, ও ড্রাগের জন্য যে কোনো কিছু করতে রাজি ছিল। মিনসু এখানে একটি সিগারেট ধরায় এবং সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কারণ ওরা গত 20 থেকে 30 বছরেও কখনো সিগারেট চোখে দেখেনি। মিনসু এখানে আরেকটা স্লিপিং সেল থেকে ওর মেয়েকে টেনে বের করে। ওর মেয়ের নাম ছিল ইয়োনা। ইয়োনা ঘুম থেকে ওঠার পর ওরা দুইজন মিলে সর্বপ্রথম দরজাটি ওদেরকে খুলে দেয় এবং সেই দরজা খোলার আগেই ইয়োনা ড্রাগে টান দিয়ে ওদের সবাইকে বলে সামনের বগিতে কেউ নেই। ইয়োনার
ইওনার একটা ক্ষমতা ছিল, ও আগে থেকেই বুঝতে পারতো সামনের বগিতে মানুষ আছে কি নেই। ওরা সামনের বগিতে ঢোকার পরে দেখতে পায় সিকিউরিটি গার্ডরা এইখানেই থাকতো। তখনই ওদের চোখে অনেক লাইট এসে পড়ে এবং ওরা জানালার ভিতর দিয়ে বাহিরে দেখতে পায়। ওরা লাস্ট 30 বছরেও বাহিরের জগৎটা কেমন বা শহরটা কেমন সেটা কখনোই দেখতে পায়নি। ওরা দেখতে পায় শহরের পর শহর বরফে জমে সবকিছু নিস্তব্ধ হয়ে আছে। কোনো মানুষের পক্ষে বাহিরে বেঁচে থাকা সম্ভব না। কিছু সময়ের মধ্যেই ওরা নিজেদেরকে ঠিক করে সামনের বগিতে যাওয়া শুরু করে। গ্রে ওর মেয়ে ইওনার সাথে আরো একটি দরজা খুলে। সেই দরজা খোলার পর দেখতে পায় ওদের বগি থেকে নিয়ে আসা একজন ওদের জন্য সেইখানে খাবার তৈরি করছে। উনি একাই অটোমেটিক মেশিনের সবকিছু পরিচালনা করছিল। ওরা সবাই সেইখান থেকে খাবার নিয়ে খাওয়া শুরু করে। ঠিক তখনই কার্টিস উপরে উঠে দেখতে পায় শত শত তেলাপোকাকে গলিয়ে ওদের জন্য সেই প্রোটিন খাবার তৈরি করা হচ্ছিল, যে প্রোটিন খাবারগুলোকে ওরা এতদিন পর্যন্ত চোখ বন্ধ করেই খেয়ে যাচ্ছিল, কোনো রকম প্রশ্ন করা ছাড়াই। তখনই কার্টিস ওইখানে থাকা সেই ব্যক্তিকে আক্রমণ করে এবং সেই ব্যক্তি বলে, আমিও এই একই খাবার খেয়ে বেঁচে আছি। কার্টিস সেইখানে আরো একটি বুলেট খুঁজে পায়, যেই বুলেটের ভিতরে ওর জন্য মেসেজ পাঠানো হয়। কার্টিস জিজ্ঞাসা করে, এগুলো কি তুমি আমার জন্য পাঠাও? তখন ওই ব্যক্তি বলে, এগুলো আমার কাছে সামনের থেকে আসে তোমার কাছে পাঠানোর জন্য। সেই মেসেজের ভিতরে লেখা থাকে ওয়াটার সেকশন, এবং ওয়াটার সেকশনটি ট্রেনের আরো সামনের দিকে। তখনই ওরা পরিকল্পনা করে ওরা যদি ওয়াটার সেকশনকে নিজেদের হাতে নিয়ে নেয় তাহলে ট্রেনের কন্ট্রোল ওদের হাতে চলে আসবে। গ্রে যখন আরো একটি দরজা খোলা নিয়ে ব্যস্ত ছিল, ঠিক সেই মুহূর্তেই ইওনা চিৎকার করে বলে সামনের দরজাটি না খোলার জন্য, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। ওরা দরজাটি খোলার পরেই দেখতে পায় ওইখানে অসংখ্য কসাই ওদের জন্য কুড়াল নিয়ে মুখে মুখোশ পরে ওদের জন্য অপেক্ষা করছিল। ওদেরকে ভয় দেখানোর জন্য সেই কুড়ালের মাথায় ওরা রক্ত লাগিয়ে নেয় একটি মাছ কেটে। ওদের মধ্যে তুমুল ফাইটিং শুরু হয়। শেষ বগি থেকে উঠে আসা কিছু গরিব ভালো মানুষ সেইখানে মারা যায় এবং পাশাপাশি অসংখ্য কসাইও সেইখানে মারা যায়। ওরা মারতে মারতে যখন অর্ধেকে গিয়ে পৌঁছায় তখনই পিছন থেকে ওদেরকে আওয়াজ দেওয়া হয়, সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানানো হয়। ওদের ট্রেনের সামনে একটি বরফের পাহাড় চলে আসে এবং ট্রেনটি সেইখানে আঘাতপ্রাপ্ত হয়ে লাইন বিচ্যুত হওয়ার মতো অবস্থা হয়, কিন্তু ট্রেনটি অনেক গতিশীল হওয়ায় ট্রেনটি নিজেকে ঠিক করে নেয়। সেইখানে তখন চলে আসে ম্যাডাম মেসন। ম্যাডাম মেসন ওদের সবাইকে বলে, তোমরা যদি এই মুহূর্তেই পিছপা হও তাহলে আমরা তোমাদেরকে মাফ করে দেবো, নয়তো তোমাদের সবাইকে আজকে এখানে মেরে ফেলা হবে। ওরা সবাই অস্বীকার করে। ঠিক তখনই কার্টিস জানতে পারে কিছু সময়ের ভিতরেই ওরা একটি টানেলের ভিতরে ঢুকবে। কসাইগুলো সবাই তাদের চোখের মধ্যে নাইট ভিশন ক্যামেরা পরে নেয়। ট্রেনের ভিতরের লাইট বন্ধ করে দেওয়া হয় এবং সাথে সাথে ওরা টানেলের ভিতরে ঢুকে যায়। টানেলের ভিতরে ঢোকার পর ট্রেনের ভিতরে অন্ধকার হয়ে যাওয়ায় গরিব স্বাভাবিক মানুষগুলো তাদের চোখে কিছু দেখতে পাচ্ছিল না, কিন্তু কসাইগুলো এই মুহূর্তে অন্ধকারের ভিতরে পারফেক্টলি দেখতে পাচ্ছিল এবং অ্যাটাক করে সেই গরিবদের অর্ধেকেরও বেশি মানুষদেরকে মেরে ফেলে। টানেলটি ছিল বিশাল বড়, যেটি 17 মিনিটের আগে শেষ হবে না। তাই পিছনের বগি থেকে একটি বাচ্চা তার হাতে করে আগুন জ্বালালে টিমির বাবা সেই আগুনটিকে ওর হাতে তুলে নিয়ে সামনের দিকে দৌড়ে চলে আসে। সবাই নিজেদের হাতে মশাল তুলে তার ভিতরে আগুন জ্বালিয়ে নেয় এবং কসাইগুলোকে মারা শুরু করে। ফাইটিং এর এক পর্যায়ে কার্টিসের ছোট ভাই এডগারকে একজন ভিলেন ধরে ফেলে এবং এডগারকে সেইখানে মেরে ফেলা হয়, কিন্তু কার্টিস ততক্ষণে গিয়ে ম্যাডাম মেসনকে আটক করে বসে। ম্যাডাম মেসন তখনই সবাইকে আওয়াজ দেয়, তোমরা সবাই থেমে যাও। এরপরেও একজন গ্রের মেয়ের দিকে যখন এগিয়ে আসছিল তখন গ্রের মেয়ে ওই ভিলেনটাকে মেরে ফেলে। ট্রেনের সব থেকে বৃদ্ধ লোক স্যার গিলিয়াম সেইখানে এসে পৌঁছায় এবং মৃত ব্যক্তিদের জন্য দোয়া করে। এরপরই তারা গিয়ে পৌঁছায় ওয়াটার সেকশনে। সেইখানে তারা সবাই গোসল করে নেয়। ওরা ম্যাডাম মেসনকে আটক করে বলে স্যার উইলিয়ামকে ফোন করার জন্য, কিন্তু স্যার উইলিয়াম ফোন তোলে না। তখন ম্যাডাম মেসনকে বলে স্যার উইলিয়ামের কাছে ওদেরকে নিয়ে যাওয়ার জন্য। ওরা রাত্রেবেলা ঘুমানোর পর পরের দিন ম্যাডাম মেসনের সাথে ট্রেনের সামনে যাওয়ার জন্য প্রস্তুত হয়। ট্রেনের সব থেকে বৃদ্ধ লোক গিলিয়াম কিছু সাধারণ মানুষদেরকে নিয়ে সেইখানেই থেকে যায় এবং কার্টিস হাতে গোনা কয়েকজন মানুষকে নিয়ে ম্যাডাম মেসনের সাথে ট্রেনের সামনে যাওয়া শুরু করে। সামনের বগিটি খোলার পরে ওরা সবাই অবাক হয়ে যায়। ওরা জীবনে প্রথমবারের মতো সেইখানে ফলের গাছ, ফুলের গাছ দেখতে পায় এবং সেইখান থেকে ফল ফ্রুট নিয়ে খাওয়া শুরু করে। গ্রে ওর মেয়েকে জীবনে প্রথমবারের মতো বালু দেখায়, যে বালু কেমন হয়, মাটি কেমন হয় সেইটা ওকে জানায়। এর পরের বগিতেই ওরা দেখতে পায় পৃথিবীর সর্বশেষ জীবিত থাকা আন্ডার ওয়াটার ক্রিয়েচারদেরকে। জীবনে প্রথমবারের মতো ওরা মাছ দেখতে পায়। সেইখানে ওদের সবাইকে সুশি তৈরি করে খাওয়ানো হয় এবং ওরা সবাই খেয়ে বলে ওরা ওদের লাইফে কখনো এত ভালো খাবার খায়নি। তখন কার্টিস মেসনকে খাবার খেতে দেয় না, ওদের সেই তেলাপোকার শরীরের খাবার খাওয়ায়। মেসন ওদেরকে নিয়ে তার পরের বগিতে যাওয়ার পর সেইখানে ওরা বিভিন্ন ধরনের গোশত দেখতে পায়। এর পরের বগিতে গিয়ে পৌঁছানোর পর দেখতে পায় সেইখানে রিচ পিপলদের বাচ্চা কাচ্চারা পড়ালেখা করছে। তানিয়া এবং টিমির বাবা সেই বাচ্চাগুলোর মধ্য থেকে ওদের বাচ্চাকে খোঁজা শুরু করে দেয়। ছবি দেখিয়ে যখন ওদেরকে জিজ্ঞাসা করে তোমরা কেউ এই বাচ্চা দুইটিকে দেখেছো কিনা,
তখন বাচ্চারা বলে, আমরা দেখেছি ওদেরকে পিছনের বগি থেকে এনে সামনে নিয়ে যাওয়া হয়েছে। তখনই বাচ্চাদের ক্লাসের ভিতরে সময় হয়ে যায় স্যার উইলিয়ামের ভিডিও প্লে করার জন্য। স্যার উইলিয়াম 30 বছর সময় ব্যয় করে এমন একটি ট্রেন তৈরি করেছে যে ট্রেনের রাস্তা ছিল 4,38,000 কিলোমিটার। উইলফোর্ড ইন্ডাস্ট্রি এই ট্রেনটিকে তৈরি করেছে পৃথিবীর সবথেকে নামি দামি শহরের রাস্তার মধ্য দিয়ে। এরকম অ্যাডভান্স টেকনোলজি আজ পর্যন্ত কেউ কোনোদিন তৈরি করতে পারেনি। তখনই সেইখানে বাচ্চাদেরকে নিয়ে গান গাওয়া হয় এবং এমন একটি জায়গায় এসে ট্রেন পৌঁছায় যেই জায়গায় আজ থেকে 15 বছর আগে 7 জন মানুষ ভেগে যাওয়ার চেষ্টা করার জন্য ট্রেন থেকে ঝাঁপিয়ে বের হয়ে পড়েছিল, কিন্তু তারা বেশি দূর পর্যন্ত পৌঁছাতে পারেনি। তারা সবাই বরফ হয়ে মারা গিয়েছে, জমে গিয়েছে। তাই কখনোই কেউ যেন ট্রেনের বাইরে না যায়, এই জন্য সবাইকে শিক্ষা দেওয়ার জন্য প্রতি বছর ট্রেন এই জায়গা দিয়ে যাওয়ার সময় এইটাকে দেখানো হয়। সাথে সাথে সেইখানে এসে পৌঁছায় ডিমের গাড়ি। ওই ডিমগুলোকে মেশিন থেকে বয়েল করে নিয়ে আসা হয়েছে বাচ্চাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু আসলে প্ল্যান পরিকল্পনা ছিল অন্য কিছু। ওরা সবাই সেইখান থেকে ডিম তুলে নেয় এবং যেই ব্যক্তিটি ডিম নিয়ে আসে সে ডিম নিয়ে গিয়ে গরিব ব্যক্তিদের কাছে যখন পৌঁছায় তখনই নায়ক দেখতে পায় ওর ডিমের ভিতরে একটি মেসেজ দেওয়া আছে এবং লেখা আছে ব্লাড। সাথে সাথে ওই ডিমের গাড়ির ভিতর থেকে বন্দুক তুলে সেইখানে থাকা সবাইকে গুলি করে মেরে ফেলা হয়। ওই ভিলেনটির নাম ছিল এগহেড। এগহেড সেইখানে বন্দি করে রাখা অন্য সব কসাইদেরকে খুলে দেয় এবং ওরা সবাই হাতে বন্দুক তুলে নেয়। অপরদিকে কার্টিজের লোকেরা সেই টিচারকে মারতে সক্ষম হলেও টিচার সেইখানে থাকা বেশ কিছু মানুষদেরকেই মেরে ফেলে। তখনই কার্টিজ সিসিটিভি ক্যামেরার ফুটেজে লাইভ দেখতে পায় সেই সব থেকে বৃদ্ধ লোক গিলিয়ামকে গুলি করে মেরে ফেলা হয়েছে। রাগের মাথায় কার্টিজ সেইখানে মিনিস্টার মেসনকে মেরে ফেলে এবং ট্রেনের সামনের দিকে আগানো শুরু করে। ট্রেনের সামনে যাওয়ার পর ওরা দেখতে পায় এক এক বগিতে এক একজন বিশিষ্ট ব্যক্তিরা বসবাস করছিল, যাদের কেউ ছিল নামি দামি পেইন্টার, কেউ ছিল টেইলার, কেউ ছিল ডাক্তার। ওরা আরো সামনে এগিয়ে যাওয়ার পর সেইখানে একটি বার খুঁজে পায়। দেখতে পায় ধনী ব্যক্তিরা সেইখানে বিভিন্ন ধরনের মদ্যপান করে থাকে। তার সামনেই ছিল মহিলাদের পার্লার। ওদেরকে ফলো করে পিছন থেকে ফ্রান্সো এলডার এগিয়ে আসছিল। তখনই ও জানালার মধ্যে ফাঁকা তৈরি করে কার্টিজ এবং ওর সাথে থাকা লোকদেরকে গুলি করা শুরু করে। কার্টিজও সেইখান থেকে ওকে গুলি করা শুরু করে। ওরা দুইজন গুলি করতে করতে ওদের দুইজনের কাছে মাত্র একটি করে বুলেট বেঁচে থাকে। ওরা দুইজন দুইজনকে দুইটি শট করে, যেগুলো একটুর জন্য ওদের দুইজনকেই মিস করে ফেলে। ফ্র্যাঙ্কো এলডার সামনের দিকে এগিয়ে আসতে থাকে। ওরা খুব দ্রুত গিয়ে আরেকটি দরজা লক করার পর সেইখান থেকে বের হয়ে যায়, যেই বগির ভিতরে সুইমিং পুল ছিল। ওরা সবাই মিলে ঢুকে আসে বাথিং সেকশনে। ভিলেন সেই বাথ ট্যাবে এসে পৌঁছানোর পর ওরা সেইখান থেকে বের হয়ে এসে ফাইটিং করা শুরু করে। ফাইটের মধ্যেই ফ্র্যাঙ্কো এলডার আমাদের নায়ককে খুব গুরুতরভাবে মেরে আহত করে ফেলে এবং যখন ওকে মেরে ফেলবে তখন কার্টিজের সাথে একজন সঙ্গী কার্টিজকে বাঁচায়, যদিও বা সে নিজে মরে যায়। ততক্ষণে গ্রে ফ্র্যাঙ্কো এলডারকে হামলা করে বসলে কার্টিজের হেল্পের মাধ্যমে ফ্র্যাঙ্কো এলডারকে সেইখানেই মেরে ফেলে। তানিয়া সেইখানে মারা যাওয়ার সময় সর্বশেষ কথাটা বলে, যেভাবেই হোক আমার ছেলেকে বাঁচিয়ে নিয়ে এসো। কার্টিস তারপরে গ্রে এবং ওর মেয়েকে নিয়ে সামনের বগিতে পৌঁছায় এবং দেখতে পায় সেইখানে ধনী ব্যক্তিদের জন্য একটি নাইট ক্লাব তৈরি করা ছিল, যেই নাইট ক্লাবে সবাই মদ খাচ্ছিল এবং নাচানাচি করছিল। গ্রে সেইখানে অসংখ্য ড্রাগ খুঁজে পায়। ওরা সেই ড্রাগগুলোকে কালেক্ট করে সামনের বগিতে যাওয়ার পর দেখতে পায় সেইখানে সব ধরনের নষ্টামি চলছিল। ওরা আরো সামনের দিকে এগিয়ে যায় এবং ট্রেনের মেইনটেনেন্স রুম হয়ে স্যার উইলিয়ামের কেবিনে এসে পৌঁছায়। যেই কেবিনের ভিতরে স্যার উইলিয়াম থাকে সেই কেবিনটির ভিতরেই পুরো ট্রেনের ইঞ্জিন রুম। কার্টিস বলে দরজাটি ওপেন করার জন্য, কিন্তু গ্রে বলে এই দরজাটি ভিতর থেকে ওপেন না করলে বাহির থেকে কেউ কখনো এই ইঞ্জিন রুমকে খুলতে পারবে না। ওরা ওইখানে বসে ভাবতে থাকে কি করবে। তখনই গ্রে এর মাথায় একটা আইডিয়া আসে যে সেইখানে একটি বোম ফিট করবে। ওরা সেইখানে দরজার সামনে একটি বোম ফিট করে যখন সেইটাতে আগুন জ্বালাবে ঠিক তখনই সেই ইঞ্জিন রুম খুলে সেইখান থেকে বের হয়ে আসে ক্লয়েড নামের সেই মেয়েটি এসে কার্টিসকে বন্দুকের ভয় দেখিয়ে ওকে উইলিয়ামের ইঞ্জিন রুমের মধ্যে নিয়ে আসে। উইলিয়াম সেইখানে কার্টিসকে এমন সব কথা বলে যেগুলো শুনে কার্টিস অবাক হয়ে যায়। উইলিয়াম আমাদের হিরো কার্টিসকে বলে, আমি তোমার জন্য এতদিন মেসেজ পাঠিয়েছি, আমি তোমাকে যুদ্ধ করে সামনে পৌঁছে আসার জন্য প্রস্তুত করেছি, কারণ আমার পরে এই ট্রেনের দায়িত্ব কাউকে না কাউকে নিতে হবে এবং আমি সবসময় ভেবেছি সেই মানুষটা হবে তুমি। কথাবার্তার এক পর্যায়ের অন্যদিকে ফ্র্যাঙ্কো এলডার আবারও জীবিত হয়ে ফিরে আসে। ও আসলে একটা দানব ছিল। ও পেটের ভিতরে ঢোকানো ছুরিটাকে বের করে হেঁটে সামনের দিকে এগিয়ে আসতে থাকে। অন্যদিকে উইলিয়াম কার্টিসকে ইঞ্জিনের ভিতরে ঢোকায় এবং বলে, এই ইঞ্জিনটা যদি ধ্বংস হয়ে যায় তাহলে পুরো মানব জাতি ধ্বংস হয়ে যাবে। এই ট্রেনটি যদি থেমে যায় তাহলে পৃথিবীতে বেঁচে থাকা সর্বশেষ মানুষগুলো মারা যাবে। ও আস্তে আস্তে আমাদের হিরো কার্টিসের ব্রেন পুরোপুরি ওয়াশ করে ফেলে। কার্টিসকে তখন সর্বশেষ মেসেজটি ও দেয় যে এই ট্রেনের ইঞ্জিনের কেয়ার ভবিষ্যতে তোমাকেই করতে হবে। অন্যদিকে ফ্র্যাঙ্কো এলডার ততক্ষণে পৌঁছে যায় গ্রে এর কাছে। গ্রে এবং ওর মেয়েকে যখনই অ্যাটাক করে মেরে ফেলবে তখনই ওর মেয়ে সেই দরজার ফাঁকা দিয়ে
ইঞ্জিন রুমের ভিতরে ঢুকে আসে এবং কার্টিস ওকে থামিয়ে দেয়। ওই মেয়েটি তখন তার ক্ষমতা ব্যবহার করে বুঝতে পারে সেই ইঞ্জিন রুমের ফ্লোরের ভিতরে একটি বাচ্চা আছে। ও খুব দ্রুত সেই ফ্লোরটিকে খোলার চেষ্টা করলে কার্টিস এসে হেল্প করে এবং দেখতে পায় ইঞ্জিনের ভিতরে একটি বাচ্চা বসে কাজ করছে। ও চিনতে পারে যে এটি হচ্ছে তানিয়ার ছেলে। তখনই উইলিয়াম নেমে এসে কার্টিসকে বলে যে ট্রেনের এমন অনেক ছোট ছোট পার্টস আছে যেগুলো এখন আর পৃথিবীতে তৈরি হয় না বা আমাদের তৈরি করার কোনো ক্ষমতা নেই, এবং এমন এমন জায়গায় সেই পার্টসগুলো বসানো যেখানে একটি পরিপূর্ণ মানুষ বসে সেইটাকে চালাতে পারবে না। তাই আমি বাচ্চাদেরকে নিয়ে এসে ইঞ্জিনের ভিতরে ভরে সেই কাজগুলো করাই। এইটা জানতে পারার পর কার্টিসের মাথায় রক্ত উঠে আসে। কার্টিস সেইখান থেকে উঠে এসে উইলিয়ামকে হামলা করে বসে এবং ওকে মারে। তারপরেই কার্টিস গিয়ে ইঞ্জিনের মধ্য থেকে সেই বাচ্চাটিকে বের করার জন্য ওর হাতটাকে সেই রানিং ইঞ্জিনের ভিতরে ভরে দিয়ে ইঞ্জিনটাকে আটকে ফেলে। যখন ইঞ্জিনের কোর বের হয়ে আসে তখন সেইখান থেকে টিমির ছেলে বের হয়ে আসে আরেকটি ফাঁকার মধ্য থেকে। টিনির ছেলে গিয়ে সেই কোরের ভিতরে ঢুকে যায় এবং কোর সেই বাচ্চাটিকে নিয়ে ভিতরে ঢুকে যায় এবং কার্টিসকে বলে, তুমি এই বাচ্চাদেরকে যা কিছুই বলো না কেন এই বাচ্চারা তোমার কোনো কথা শুনবে না, ওরা নিজেদের মতো করে কাজ করেই যাবে, কারণ আমি ওদের ব্রেইন ওয়াশ করে দিয়েছি। অন্যদিকে গ্রে এর মেয়ে ইয়োনা গিয়ে সেই বোমের ভিতরে ততক্ষণে আগুন ধরিয়ে দেয়, কিন্তু ওরা ইঞ্জিন রুমের দরজাটাকে লাগাতে পারে না। ওরা ইঞ্জিন রুমের মাঝখানে গিয়ে দাঁড়ানোর পর সবাই সবাইকে জড়িয়ে ধরে এবং সাথে সাথে বোমটি ব্লাস্ট হয়। বোম ব্লাস্ট হওয়ার সাথে সাথেই ট্রেনের 2টি বগি পুরোপুরি ধ্বংস হয়ে যায়, কিন্তু তারপর ট্রেনটি সামনের দিকে এগিয়ে যাচ্ছিল ওর গতির জন্য। তখনই বরফের উঁচু পাহাড়ের উপর থেকে ভাইব্রেশনের জন্য বরফ ভেঙে নেমে আসা শুরু করে। বরফ নেমে এসে ট্রেনকে আঘাত করে এবং ট্রেনের সামনের 2-1 বগি টানেলের ভিতরে ঢুকে গেলেও পিছনে থাকা সবগুলো বগিকে বরফ বাড়ি দিয়ে সেই পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দেয়। ট্রেনের সামনের অংশটি ভেঙে গিয়ে লাইনচ্যুত হয়ে বরফের উপরে বিধ্বস্ত হয়। সব মানুষ মারা যায়, শুধুমাত্র একটি ছোট বাচ্চার সাথে আমাদের ইয়োনা বেঁচে থাকে এবং ট্রেনের বাহিরে বের হয়ে আসে। ওর যতদূর চোখ যায় শুধু বরফ আর বরফ ছিল এবং সেইখানে ছিল পোলার বিয়ার। এর সাথে সাথেই আমাদের মুভির সমাপ্তি ঘটে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে পাশেই থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।